ডক্টর ইউনূস আসছেন নিউ ইয়র্কে আগামী 24শে সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে তার এই আশা। তবে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার এই আগমন একটু ভিন্ন অর্থ তো বহন করবেই। এখন পর্যন্ত তার সফরসূচিতে যেসব দেশের সাথে তার সৌজন্য সাক্ষাতের বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে, অনেকে আশা করছিলেন যে ভারতের সাথে, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে হয়তো তিনি সাইডলাইনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বিষয়ে আলোচনা করতে পারেন, কিন্তু সেই সূচিতে এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর সাথে কোনো দেখা করা, কথা বলা, আলোচনা সেগুলো চূড়ান্ত করা হয়নি। এইসব বিষয়গুলোর পাশাপাশি আমরা আলোচনা করব সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটিকে বলা হয় যে রাজনীতির সূতিকাগার, সেখানে ছাত্র শিক্ষক রাজনীতিও বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। নানা প্রেক্ষিতে সেগুলো দেয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ ভারতের কাছে, কিংবা তিনি কোথায় আছেন ভারতের, এই বিষয়টিও নিয়ে নানা ধরনের বিশ্লেষণ তো চলছেই। একই সঙ্গে আমরা আলোচনা করব আমেরিকার রাজনীতিতে বহির্বিশ্বের প্রভাব, অর্থাৎ আগামী যে নির্বাচন 5ই নভেম্বর আছে, সেই নির্বাচনকে প্রভাবিত করতে এর মধ্যে চীন, রাশিয়ার নাম উঠে এসেছে আগেই। নতুন করে আজকে ইরানের কথা বলা হচ্ছে যে ইরান ট্রাম্পের নির্বাচনের বিভিন্ন বিষয়গুলো হ্যাক করছে, হ্যাক করে সেগুলো ডেমোক্রেটদের দেওয়ার চেষ্টা করছে। এটির প্রভাব কি পড়বে? এবং ইসরায়েল ফিলিস্তিন, বিশেষ করে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সময় যে উত্তেজনা, সেসব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সানজুয়েল। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের CEO মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই শুরুতে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা। প্রতি বছরই বাংলাদেশ থেকে একজন সরকার প্রধান আসেন। গত কয়েক বছর ধরে, বিশেষ করে 1 দশকের বেশি সময় ধরে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন নতুনভাবে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই আশা কতটা গুরুত্বপূর্ণ? বিশেষ করে 5ই আগস্টে পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কাছেই বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন তো আছেই। বিশেষ করে উন্নয়ন সহযোগী যে দেশগুলো, তারাও সেটি নিয়ে নিশ্চয়ই তার কাছ থেকে জানার সুযোগ পাবেন। আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ জাতিসংঘে তার উপস্থিতি? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের ডক্টর ইউনূস যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসছেন, এটা আমার দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে। একটা হচ্ছে যে আমাদের যে পট পরিবর্তন হয়ে গেল, এটার ব্যাপারে পৃথিবীতে অনেক ধোঁয়াশা রয়েছে। যে পট পরিবর্তনটা কি ভালো হয়েছে, খারাপ হয়েছে, এখন এক্স্যাক্টলি কি অবস্থায় বাংলাদেশের সিচুয়েশন রয়েছে, বাংলাদেশ কোথায় নিয়ে যেতে চায় পৃথিবীতে, মানে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যেতে চায় প্রফেসর ইউনূস, এই জিনিসগুলো অনেকেরই সরাসরি জানার আগ্রহ রয়েছে। এটা একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে তার যে কর্মসূচি, সেখানে কিন্তু কিছু অভিনবত্ব, নতুনত্ব রয়েছে প্রফেসর ইউনূসের। আপনারা জানেন, যখন শেখ হাসিনার সরকার ছিল ওইখানে, তখন আমরা সবাই জানি যে জাতিসংঘের ইয়েগুলোতে সাধারণ অধিবেশনে তিনি একটা বিরাট দলবহর নিয়ে আসতেন। 150 থেকে 200 লোক থাকতো সেই সব টিমে। সেখানে একই দেশ থেকে মাত্র 20 জন লোক আসছে এবার ম্যাক্সিমাম, এবং তারা থাকবে হচ্ছে মাত্র 3 দিন, 24 থেকে 27 তারিখ পর্যন্ত। এটা একটা জিনিস, এটা একটা গুণগত পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে তার সময়সূচি, তার যে কর্মসূচিতে কি কি রয়েছে। উনি দেখা করবেন হচ্ছে অবভিয়াসলি অ্যান্তোনিও গুতেরেস, যিনি হচ্ছে যে সাধারণ আর কি মহাসচিব। তারপরে হচ্ছে যে অ্যান্টনি ব্লিংকেন, তারপরে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের আর্সুলা ভ্যান ডার লায়েন, তার সাথে দেখা করবেন হিউম্যানিটেরিয়ান যে হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন, তার প্রধানের সাথে দেখা করবেন। তারপরে হচ্ছে যে অনেকগুলো দেশের প্রধানের সঙ্গে দেখা করবেন। তো এগুলি অনেক গুরুত্বপূর্ণ, বোঝাই যাচ্ছে। অ্যান্টনি ব্লিংকেন বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানের সঙ্গে তিনি দেখা করবেন। তো তার কর্মসূচি থেকে একটা জিনিস স্পষ্ট, যে রাজনৈতিক যতটা না, তার থেকে তিনি আমাদের দেশের উন্নয়নের জন্য উন্নয়ন সহযোগিতা তিনি চাচ্ছেন। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এই যে উন্নয়ন সহযোগিতা তিনি চাওয়ার প্রয়োজন হয়ে পড়লো বাংলাদেশের পক্ষ থেকে। এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে উন্নয়নের গাল গল্প এত দিন যাবৎ শুনে এসছি, 16 বছর, এত উন্নয়ন যদি হয়ে থাকতো শেখ হাসিনার আমলে, তাহলে টাকার তো কোনো ছড়াছড়ি ছিল তাদের দৃষ্টিতে, তাহলে এখন টাকার প্রয়োজন কেন হয়ে পড়লো?
মানে 1 মাসের ব্যবধানে। এর মানে হচ্ছে আমাদের ব্যাংক এবং জায়গাগুলো ফাঁকা হয়ে আছে বাংলাদেশে। যতই উন্নয়নের গল্প আমরা শুনে থাকি অতীতে, আসলে এগুলি সঠিক ছিল না। অথবা তারা চলে যাওয়ার আগে হয়তো ব্যাপক লুটপাটের মাধ্যমে আমাদের দেশকে ফাঁকা করে দিয়ে গেছে। আদারওয়াইজ এখনই কেন ২ মাসের ব্যবধানেই কেন এত টাকার প্রয়োজন হয়ে পড়লো প্রফেসর ইউনূসের? তো এইটা একটা দিক আমি দেখছি। একটা হচ্ছে যে টাকার প্রয়োজন কেন? আরেকটা হচ্ছে যে কাদের সাথে দেখা হচ্ছে। আপনি একটু সংক্ষেপে উল্লেখ করলেন মানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য প্রফেসর ইউনূসের পক্ষ থেকে একটা রিকোয়েস্টও পাঠানো হয়েছিল ওয়ান সাইড লাইনে দেখা করার জন্য। সেটা এখন পর্যন্ত তারা কোনো সঠিক মানে জবাব দেয়নি, পজিটিভ নেগেটিভ কিছুই বলেনি। এই জিনিসটাকে আমি কিছুটা এইভাবে দেখতে চাই যে একটা হচ্ছে যে হয়তো প্রধানমন্ত্রী মোদী মনে করছেন যে বাংলাদেশ এত একটা কাছের একটা গুরুত্বপূর্ণ দেশ, তাদের সঙ্গে সাইড লাইনে আলোচনা করলে ঠিক সেটা সঠিক হবে না। হয়তো বা ফুল প্লেজের আলোচনা করাই প্রয়োজন, অনেক কিছু জমা হয়ে আছে, এই জন্য হতে পারে। আর যদি মোদী মনে করে যে না আমরা তাকে ইগনোর করব, মানে রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু আমরা এটার উত্তর দেব না, তাহলে জিনিসটা কিছুটা মানে অসৌজন্যমূলক বলে আমি মনে করি। কারণ বাংলাদেশ মানে ভারতের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ এবং ভাইস ভার্সা, ভারতও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ। সেই দৃষ্টিকোণ থেকে তিনি ইচ্ছা করলেই একটা সাইড লাইনে মিটিং রাখতে পারতেন। এখনো আরো 4-5 দিন সময় বাকি আছে, দেখি কি হয়। জি, মোহাম্মদ মালিক ভাই আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে সাইডলাইনের এইসব বৈঠক আসলে অনেক বেশি রেজাল্ট নিয়ে আসে না। এইসব বৈঠকে কোনো চুক্তি হয় না, এগ্রিমেন্ট হয় না, কোনো কিছু হয় না। যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো একটা আলোচনার দ্বার খুলে, অর্থাৎ ভবিষ্যতে আলোচনাগুলো হবে এই বিষয় নিয়ে দুই নেতা হয়তো একমত হন। ভারত বাংলাদেশ যখন 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগ, উৎকণ্ঠা, সবচেয়ে বেশি আলোচনা বাংলাদেশের সাথে যদি অন্য কোনো দেশের হয়ে থাকে সেটা হলো ভারত কেন্দ্রিক। ভারতের ভিতরে আছে, বাংলাদেশের ভিতরে আছে। সে জায়গায় একটা সুবর্ণ সুযোগ ছিল দুই নেতার একসাথে অন্তত আলোচনার দ্বারটা খোলা। যেহেতু ভারতের এর আগে আমরা দেখছিলাম যে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তিনি বলছিলেন যে বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি এটা ভারতের জন্যই ভালো এবং ভারত সবসময় সেটা চায়। কিন্তু যেটি বলছিলেন যে প্রফেসর এম খালেকুজ্জামান, বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়ার পরও ভারতের পররাষ্ট্র সচিব যেটি শেষ পর্যন্ত বলেছেন যে এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর লিস্টে বাংলাদেশের জন্য কোনো জায়গা নেই। জায়গা থাকা কতটা দরকার ছিল? জি, দেখুন, বাংলাদেশ আর ভারত একজন আরেকজনের নিকটতম প্রতিবেশী। আপনি যদি বাংলাদেশের অবস্থানটা চিন্তা করে দেখেন, তাহলে বাংলাদেশ হলো ভারত পরিবেষ্টিত, অর্থাৎ বৃহৎ একটি দেশ। বাংলাদেশের ক্ষুদ্র একটি বাংলাদেশের 3 দিকেই ভারতের অবস্থান। ঠিক আপনি যদি ঐতিহাসিকভাবে চিন্তা করে দেখেন, সেই মুঘল সাম্রাজ্যের সময় থেকে একই ভূখণ্ড ছিল পাক ভারত উপমহাদেশ। পরবর্তী ব্রিটিশ আমলেও তাই। 47-এ দেশ ভাগ হয়ে যখন 2টি দেশ হলো, তখনও প্রতিবেশী দেশগুলো। পরবর্তীতে 71-এ মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের অভ্যুত্থান। কাজে বাংলাদেশের সাথে ঐতিহাসিকভাবেই ভারতের একটি প্রতিবেশী বলুন বা একই দেশ একসময় ছিল, সেই হিসাবে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। আবার আরেকটা জিনিস চিন্তা করে দেখেন যে কালচারাল যে বিষয়গুলো, মিলগুলো আছে, অর্থাৎ বাংলাদেশের স্পেশালি পশ্চিমবঙ্গের আসাম কিংবা ত্রিপুরার সাথে বাংলাদেশের মানুষের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এইগুলো কিন্তু অভিন্ন। আর আরেকটি জিনিস দেখেন যে সামাজিক যে সম্পর্কগুলো আছে, অনেক ফ্যামিলি আছে, শত শত হাজার হাজার ফ্যামিলি আছে যারা মানে এক্সটেন্ডেড ফ্যামিলি, হয়তো সীমান্তের ওপারে, আরেকটা অংশ সীমান্তের ওপারে, কারো হয়তো শ্বশুর বাড়ি এপারে, কারো নিজের বাড়ি ওই পারে, তাই না? যার ফলে একটা মানে সামাজিকভাবে একটা সম্পর্ক বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ভারতের আছে। সেই সঙ্গে আপনি যদি নিরাপত্তাজনিত ব্যাপারগুলো বলেন, আমরা ইতিপূর্বে যেটা দেখেছি যে ভারতের 7 সিস্টার্স হিসেবে পরিচিত যে রাজ্যগুলো আছে, সেগুলো অশান্ত যখন হয় তখন কিন্তু বাংলাদেশের সহযোগিতা দরকার পড়ে ভারতে, যাতে সে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশের মাটি মানে ইউজ করতে, ব্যবহার করতে না পারে। এরকম একটা নির্ভরশীলতাও দুই দেশের মধ্যে আছে। আবার ঠিক তেমনি ভাবে দেখুন যে বাণিজ্য, বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য হয় ভারত। আপনি যদি অতি প্রয়োজনীয় সামগ্রীর কথা চিন্তা করে দেখেন, যেমন পেঁয়াজের কথা চিন্তা করেন,
তাই না? আলু, পেঁয়াজ এগুলো ভারতের আমদানির উপর নির্ভরশীল। আবার বাংলাদেশের ইলিশ ভারতের প্রয়োজন আছে। এই যে জিনিসগুলো ডিপেন্ডেন্সি, অর্থাৎ ইন্টার ডিপেন্ডেন্সি, তার মানে একটা একান্নবর্তী পরিবার ভেঙে যায়। এখন যেমন ইউনিট পরিবারগুলো এসছে, কিন্তু একটা কানেক্টিভিটি, একটা কানেকশন, একটা ডিপেন্ডেন্সি কিন্তু থেকে যায়। তো ভারতের সাথে বাংলাদেশের এমন একটা সম্পর্ক, তো এরকম একটি সম্পর্কে দেখুন যে সেই সম্পর্ক যদি হঠাৎ করে ভেঙে যায়, সেটি দুইজন কারোর জন্য কিন্তু সেটি ভালো ফল দেবে না। এখন ডক্টর ইউনূস কিন্তু এ প্রসঙ্গে একটি কথা বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, বাট সে সম্পর্কটা হতে হবে সমমর্যাদার, তাই না? সমমর্যাদার সম্পর্ক হতে হবে, একজন আরেকজনকে সম্মান করতে হবে। তাহলে এটি আসলে যে কোনো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আপনি দেখেন, যখন দুইটা দেশের সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু পারস্পরিক সম্পর্কটা মর্যাদার হতে হয়, সম্মানের হতে হয়, শ্রদ্ধার হতে হয়। ইউনূস সাহেব সেটি বলেছেন। তবে ভারত, যেটি খালিকুজ্জামান ভাই বললেন যে বা আপনিও যে মূল প্রশ্নটা যেটা আপনার ছিল, যে সাধারণত এই ধরনের বড় কোনো আন্তর্জাতিক সমাবেশগুলোতে বন্ধু রাষ্ট্র বা বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর মধ্যে সাইড লাইনে কিন্তু সৌজন্যমূলক, যদিও এখানে কোনো এগ্রিমেন্ট হয় না, অন্য কোনো কিছু নেই, তারপরে কিন্তু সম্পর্কের সেতু তৈরি হয়। কিন্তু যে সম্পর্কের সেতু পার হয়ে আরো বৃহত্তর সম্পর্ক তৈরি হয়, তাই না? একটা সূচনা হয়, কিংবা যে সম্পর্কের সেতুটি আছে সেটি আরো দৃঢ় হয়। একটা কার্টেসি, একটা এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা সাংঘাতিক একটা মানে সৌজন্যমূলক। তো মোদি যে বাংলাদেশ রিকোয়েস্ট করার পরেও মোদি যে সাড়া দেয়নি, আবার যে মানে মানে এখন পর্যন্ত সরকার সাড়া দেয়নি বলা যায়। এখন তো সাড়া না জি। দিলেও, কিন্তু আপনি দেখেন আজকে কিন্তু ভারতের যে পররাষ্ট্র সচিব, তিনি কিন্তু এই মিটিং এর বিষয়টা একেবারেই সম্ভাবনা নাই বলেছে। জি। মানে উনি নাকচ না করলেও কিন্তু বলেছেন যে কূটনীতিতে আসলে সম্ভাবনা নেই, এইভাবে বলা হয়, কূটনৈতিক ভাবে এইভাবে তাই বলা না? হয়। যে জি। কূটনীতিক ভাষাগুলো এরকমই হয়, জি। তাই না? একটা সৌজন্যের মধ্যে একটা এর মধ্যে হয়। তো এটা বিভিন্ন কারণ থাকতে পারে আমার মনে হয়। ভারত যে বাংলাদেশের কাছে মুখ ফিরিয়ে নিয়ে গেছে আমি সেটাও মনে করি না। তার কারণ একটা বিরাট পরিবর্তন বাংলাদেশে আসছে। হুম হুম 16 বছরের একটি সরকার, যার সাথে ভারতের ভালো একটি সম্পর্ক ছিল, সেই সরকারের পতন হয়েছে, একটা গণ অভ্যুত্থানে নতুন একটা সরকার এসছে। এরকম একটা অবস্থায় ওয়েট অ্যান্ড সি একটা পলিসি কিন্তু থাকতে পারে ভারতে, অর্থাৎ সে অবজার্ভ করছে যে হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন বাংলাদেশ। আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের এই সরকারটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, হুম হুম তাই না? এটি কিন্তু নিয়মিত কোনো সরকার না। কাজেই হয়তো ভারত এমনও ভাবছে যে তারা এই সম্পর্কের বিষয়টি আরো দৃঢ় করবেন, কিংবা সামনের দিকে আরো বেশি মানে এগিয়ে নিবে, হয়তো নিয়মিত সরকারের সঙ্গে এনগেজমেন্টে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সঙ্গে তেমন একটা এনগেজমেন্ট হয়তো ভারত যেতে চাচ্ছে না, হয়তো নিয়মিত সরকারের অপেক্ষা করছে, বা ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এ সব কিছু ভেবেই হয়তো ভারত স্লোলি রিয়েক্ট গুলো করছে, হতে পারে সেরকম। জি। তো আমি যেটা মনে করি যে ভারতের পররাষ্ট্রনীতি অত্যন্ত শক্তিশালী, ভারতের আন্তর্জাতিক কূটনীতি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। হুম হুম আপনি দেখেন আমেরিকা মতো দেশের পরেই ভারতের পররাষ্ট্রনীতি এরকম একটা। আর আরেকটা জিনিস, আজকালকার আধুনিক বিশ্বে, যেটা গ্লোবাল ভিলেজ আধুনিক বিশ্ব, প্রত্যেকটা রাষ্ট্রের প্রতি কোনো না কোনো ভাবে একটা ডিপেন্ডেন্সি আছে। নির্ভরশীলতা থাকে। এরকম একটা অবস্থায় কেউ চায় না যে কারোর সাথে সম্পর্ক খারাপ হোক, তেমন যদি গুরুতর কোনো কারণ ঘটে না থাকে। আর বাংলাদেশ ভারতের মতো এত ক্লোজ কাছাকাছি দেশের তো নয়। তো আমি মনে করি যে এটা যেহেতু একটা ব্যাপক পরিবর্তন আসছে, ভারত অপেক্ষা করছে দেখার জন্য কোন দিকে যাচ্ছে, কিংবা মনে করেন যে যে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত আশ্রয় নিয়েছে, সেটাও নিয়েও নানাভাবে কথা হচ্ছে। এই বিষয়টি নিয়েও বাংলাদেশের স্ট্যান্ড কি হবে। যদিও আজকে যেটা আইন উপদেষ্টা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটা শুরু হলে তারা ফেরত চাইতে পারে, এরকম একটা অবস্থা ভারতও হয়তো প্রস্তুতি নিচ্ছে কি জবাব দিবে। জি। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমি এখনো নিরাশ নই, জি। তার কারণ এই আমি মনে করি যে প্রশ্নটাই আমরা হয়তো করব। আমরা জি
এই প্রশ্নটাতে এই আলোচনাটাতেই যাব যে যখন শেখ হাসিনাকে ফেরত চাইবেন তখন আসলে সম্পর্কটা আবার কি ধরনের দাঁড়ায়। তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই, বিরতির আগে যে প্রশ্নটি করে গিয়েছিলাম, অর্থাৎ পরিস্থিতি যখন এমন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের এক ধরনের অবনতি, এখন পর্যন্ত উন্নতির খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না, সেখানে যখন আইন উপদেষ্টা বলছিলেন যে মানবতা বিরোধী অপরাধের মামলা চালু হলে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে, ভারতের এর আগের ইতিহাস কি বলে? যারা তাদের কাছে আশ্রয় চান তাদেরকে তারা ফেরত দেন কিনা, আর না দিলে কি হয়? জি, এটা খুবই সংবেদনশীল একটি প্রশ্ন এবং এটা আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য বাংলাদেশ আদৌ সরাসরি চেয়ে বসবে কিনা শেখ হাসিনাকে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে চাওয়ার পরে ভারত শেখ হাসিনাকে কি বাংলাদেশের সাথে তুলে দেবে কিনা। এটার প্রথম পার্টটা হচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশ ভারতের কাছ থেকে সোনার অর লেটার শেখ হাসিনাকে ফেরত চাইতেই হবে, কারণ তা নইলে তারা যেই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা এসছে এটা লেজিটিমেসি থাকে না। কারণ তারা ক্ষমতা এসে পরিষ্কারভাবে বলেছে যেসব হত্যাযজ্ঞ হয়েছে, গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এগুলি বিচার করাই হচ্ছে তাদের প্রধান ম্যান্ডেট। এটা যদি হয় তাহলে শেখ হাসিনার থেকে তো মানে নাম্বার উপরের দিকে আসামি আর কেউ নেই। সুতরাং তাকে এই মামলা শুরু হওয়ার পরপরই আসলে আসামি হিসাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, তখন তাকে মানে বাংলাদেশের ভারতের কাছ থেকে তাকে ফেরত চাওয়ার ছাড়া কোনো গত্যন্তর থাকবে না, এটা আমার ধারণা। কিন্তু চাওয়ার পরে কি ভারত তাকে তুলে দিবে বাংলাদেশের কাছে? ওইখানে আমার মনে হয় যে তুলে দিবে না। এর কারণ হচ্ছে তাদের এমন কোনো প্রেসিডেন্স নাই, এমন কোনো পূর্ব ইতিহাস নেই। তাদের যারা সুহৃদ, তাদের যারা প্রিয়জন, এরকম সরকার যখন উৎখাত হয় কোনো দেশ থেকে, তখন তারা যখন ভারতে আশ্রয় নেয় তখন তারা তাদেরকে ফেরত দিয়েছে। যেমন এর জন্য প্রধান উদাহরণ হতে পারে দালাই লামা, যে তিব্বতের দালাই লামা, তিনি মানে চীনের দ্বারা নিগৃহীত হয়ে সে ভারতে এসে আশ্রয় নিয়েছেন, এখন আছেন, এটা আপনারা জানেন। তারপরে আরেকটা উদাহরণ দেওয়া যায় হচ্ছে আফগানিস্তানের যে ছিলেন প্রেসিডেন্ট নাজিবুল্লাহ যখন ক্ষমতাচ্যুত হয় তখনও তার পরিবারবর্গ সব ইন্ডিয়া চলে এসেছিল, কাউকে ফেরত দেয়নি। নাজিবুল্লাহ আফগানিস্তান থেকে গিয়েছিলেন, পরে তাকে তালেবানরা হত্যা করে, কিন্তু ভারত কাউকে এইভাবে ফেরত দেওয়ার ইতিহাস নেই। এবং এটা নেই এই কারণেই, কারণ তারা যদি ফেরত দিয়ে দেয় এমন একজন হাই র্যাঙ্কিং কোনো পলিটিক্যাল লোককে, শেখ হাসিনার মতো, তাহলে বার্তাটা খুবই খারাপ যায় তার মিত্রদের কাছে, যে আমরা কি তোমার উপর যদি নির্ভর না করতে পারি ফ্রেন্ড হিসাবে, তাহলে তো বন্ধুত্বটাই গড়ে তোলা কঠিন। তাহলে কি দাঁড়াবে কি শেষ পর্যন্ত দাঁড়াবে এরকম আমার দৃষ্টিতে, ভারত চাওয়ার পরেই দিবে না শেখ হাসিনাকে এবং বলবে যে দেখো এটা তো এক্সট্রাডিশন চুক্তি যদিও বাংলাদেশের সাথে রয়েছে, এখানে একটা ক্লজ আছে। ক্লজটা হচ্ছে তারা যদি পলিটিক্যাল মনে করে কাহিনীটাকে, যে আসামিকে ফেরত চাচ্ছে সেটা রাজনৈতিক কারণে ফেরত চাচ্ছে, অপরাধের কারণে না, তাহলে তারা দিতে বাধ্য না। তো শেখ হাসিনার থেকে বড় রাজনৈতিক মানে আসামি তো ভারতের দৃষ্টিতে এর আগে ৭৫ পরবর্তী পরিস্থিতিতে শেখ হাসিনা ছিলেন। সুতরাং আমার সহজ সাধ্য হচ্ছে অ্যাসেসমেন্ট হচ্ছে শেখ হাসিনাকে ভারত মোটেও ফেরত দিবে না। তবে এই জন্য বাংলাদেশের সাথে তাদের সম্পর্কও খারাপ করবে না। তারা যেটা করবে, বলবে ঠিক আছে আমরা এটা পলিটিক্যাল মনে করি, এই কেসটাকে এই জন্য আমরা তাকে দিতে পারছি না তোমাদের হাতে, তোমরা তোমাদের মতো বিচার করো, যা করো, এটা তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এবং তোমাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক যথারীতি আগের মতো আমরা চালিয়ে যাব। মালেক ভাই যেটা বলছে এটা অন্তর্বর্তীকালীন সরকার বলে ভারত সম্পর্ক পুনঃস্থাপন করছেন, এটা সঠিক না। তারা একটু বিবেচনা করছে, কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন হলেও
তারা জনগণের ইচ্ছার অভিপ্রায় হিসাবে ক্ষমতায় এসেছে। এটার প্রতি সম্মান দেখিয়েও ভারতের উচিত এই সরকারের সাথে আবার সম্পর্ক এই গড়ে সরকার তোলা। তো কমপক্ষে ৩-৪ বছর ধরে থাকবে, অন্তর্বর্তীকালীন Exactly. বলে তাদের এবং সাথে এই সরকার ৩-৪ বছর ৩ ধরে মাসের ভারত জন্য লেনদেন আসেনি। করবে না, এটি তো হতে পারে না। এই সরকার ৩ মাসের জন্য আসেনি, তারা যে অলরেডি যেসব পরিকল্পনা নিয়েছে, ৬টা কমিশন করেছে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার জন্য, সেই কাজগুলো ২-৩ বছরের আগে হবে না। তো ভারতের মতো আমাদের নিকট প্রতিবেশী, তারা ২-৩ বছর বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থবির রেখে তো চলতে পারবে না। সুতরাং আমার দৃষ্টিতে কিছুদিনের মধ্যেই ভারত সম্পর্ক পুনঃস্থাপন করবে বাংলাদেশের সাথে, কিন্তু শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না রাজনৈতিক বিবেচনায়। জি, মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে জানতে চাই অন্য একটি প্রসঙ্গে। এই প্রসঙ্গে যদি আপনি কিছু যোগ করতে চান সেটাও করতে পারবেন। সেটা হলো যে বাংলাদেশে আমরা অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার একটি ঘোষণা এসেছে। আমরা সবসময় দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে রাজনীতির সূতিকাগার। এখন পর্যন্ত এই সরকার দায়িত্ব নেওয়ার পর ৩২টি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা হয়েছে, তার মধ্যে প্রায় 18টি আছে পাবলিক বিশ্ববিদ্যালয়। রাজনীতি বন্ধের এই প্রক্রিয়ার কে আপনি কতটা সমর্থন করছেন? এটি ভিন্ন কোনো গোষ্ঠীকে মাথা চারা দিতে সহায়তা করবে কিনা? জি, ধন্যবাদ। দেখুন, আমি আগের প্রসঙ্গে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটি হলো যে আমি কিন্তু বলি না যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তারা মানে সম্পর্কটা স্থাপন করছে না, তা না। আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন আছেন, তারা এই সরকারের পরবর্তী মানে কার্যক্রম এবং তার পরিকল্পনা দেখে হয়তো দেখার জন্য তারা ওয়েট করছে যে সম্পর্কটা কোন পর্যায়ে নিয়ে যায়, মানে পর্যবেক্ষণ করে নীতি ঠিক করবেন তারা, নীতি ঠিক করবে। এটা আমি এটা বলি যে অন্তর্বর্তী সরকার কোনো সম্পর্ক তৈরি করবে না। ইট ডাজন্ট ম্যাটার এটা অন্তর্বর্তী সরকার কিনা বা নিয়মিত সরকার কিনা, তবে তারা এটা ওয়েট করছে শুধু এটি দেখার জন্য, এটি হতে পারে। আর একটা অন্তর্বর্তী সরকারও যদি সেই দেশের জনগণের চাহিদা অনুযায়ী ইয়ার্স টুগেদার থাকে, তাই বলে কি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে তা না, কিন্তু এনগেজমেন্ট থাকবে। ভারতের ইনভেস্টমেন্ট আছে না দেশে, কাজেই সে ভারত কি কোন রকম সম্পর্ক স্থাপন না করে লং টাইম থাকতে পারবে তা না। আমি বলছি যে জিনিসটা সেটি হলো যে হয়তো ভারত অপেক্ষা করে দেখছে যে সরকারের পরবর্তী পদক্ষেপগুলো কি হয় সেটি দেখার জন্য, কিংবা শেখ হাসিনা সম্পর্কিত ব্যাপারেও সরকার পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করে এইগুলো। তার কারণটি হলো যে ভারতের কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো শেখ হাসিনা শুধুমাত্র ভারতীয় সরকার না, মানে টোটাল ভারতীয় রাজনৈতিক অঙ্গনে কিন্তু শেখ হাসিনার একটা ব্যক্তিগত ব্যাপক সমর্থন আছে টোটাল রাজনৈতিক অঙ্গনে। আরেকটা জিনিস আছে যে ভারত মানে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু, সেই জন্য ভারত চট করে যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা না। আবার শেখ হাসিনাকে ফেরত চাইলে যে ভারত তাকে ফেরত না দিয়ে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে ফেলবে তাও না। অর্থাৎ ভারত চাবে হয়তো শেখ হাসিনা ফেরত না দিয়ে কিন্তু মানে সরকারের সাথে বা বাংলাদেশের সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এনগেজমেন্ট গুলোকে পারলে আরো দৃঢ় করতে। অর্থাৎ দুটো জিনিসই ভারত সমান্তরাল ভাবে চালিয়ে যেতে পারে, সেটা হলো আমার বক্তব্য। আর ছাত্র রাজনীতির সম্পর্কে আপনি যে কথাটি বললেন, দেখুন আমি একটা বিষয়ে বলি যে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, আপনি 52 সালের ভাষা আন্দোলন বলেন, আপনি শিক্ষা কমিশনের গেস্টে যে আন্দোলন ছিল সেটা দেখেন, 66-এর 6 দফা আন্দোলন বলেন, কিংবা 69 গণ অভ্যুত্থান বলেন, আপনার 71 সালে অসহযোগ আন্দোলনের সময় যে ডাকসুর যে ভূমিকা সেটি, আপনি হয়তো 90 পর্যন্ত এসে থেমে যাবেন, তাই না? যে 90-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এসে থেমে যাবেন, তারপর কিন্তু 34 বছর 24 পর্যন্ত, এরপর কিন্তু আর কিছু বলতে পারবেন না ছাত্র আন্দোলনের পক্ষে। তাহলে 34 বছর ধরে কিন্তু এই ছাত্র আন্দোলন সবসময় শাসক গোষ্ঠীর, ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর লাঠিয়ার বাহিনী হিসেবে তারা ব্যবহার করছে। আমি কিন্তু ওই জায়গাতে আমি যেতে চাচ্ছি। তার মানে কি, আমরা এই যে এতগুলি ঐতিহাসিক আন্দোলনের কথা বললাম, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু হয়েছে জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, কোনো দলের স্বার্থে নয়। ছাত্ররা আন্দোলন করেছে কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসাবে না, দেশের স্বার্থে করেছে, তাই না? কাজে আমার কথাটা হলো ওই জায়গাতে ছাত্র রাজনীতি চলবে না, যে ছাত্র রাজনীতি কোন একটা সরকারের কিংবা দলের লেজুর বৃত্তি করে ছাত্র রাজনীতির নামে টেন্ডারবাজি করে, সন্ত্রাস করে, ব্যবসা করে, বড়লোক হয়, সেই রাজনীতির বিপক্ষে।
কিন্তু জনস্বার্থে জনগণের জন্য রাজনীতি করা যাবে না তা না। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটি কথা হতে পারে, সংস্কার ছাত্র রাজনীতির মধ্যেও আসতে হবে। কোনটি? ওই যে বললাম, দলীয় লেজর ভিত্তি নয়। আরেকটা জিনিস হলো, দলীয় রাজনীতির অঙ্গ সংগঠন হিসাবে কেন, ছাত্ররা তো তাদের নিজস্ব সংগঠন তৈরি করতে পারে, তাই না? যেগুলো ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, সেগুলো নিয়েও কথা হতে পারে। অর্থাৎ রাজনীতির স্বরূপটা চেঞ্জ হতে হবে। এবং সেগুলো হচ্ছে না বলেই হয়তো এখন ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হচ্ছে। আমি সেটি হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেছে আপাতত ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি চলছে, এগুলো বন্ধ করে একটা সুস্থ ধারায় ফিরিয়ে নিয়ে আসাটা। অর্থাৎ এবং হয়তো এক সময় এটা হবে, ছাত্র সংসদ থাকতে পারে, যেটা কোন দলীয় সংগঠন থেকে নয়, লেজর ভিত্তি নয়। ছাত্ররা নিজেরা নিজেদের মতো করে একটি ছাত্র সংসদ তৈরি করবে, যেটা ছাত্রদের নিজেদের স্বার্থ নিয়ে কথা বলবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু এই রাজনীতি অবশ্যই বন্ধ হওয়ার দরকার আছে, যে আপনি কোনো একটি দলের, কোনো একটি সরকারের মানে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে আপনি মানে পুরো শিক্ষাঙ্গনকে অবগত করবেন। রিপাবলিকানদের দরকার হয় না, ডেমোক্রেটিক কিংবা রিপাবলিকানদের। যেমন ধরেন, হ্যাঁ আমি সেটাই বলছি, কিন্তু তারপরে দেখেন যে বিষয়, যেমন ধরেন আমরা মোস্ট রিসেন্টলি আমেরিকাতে কি দেখলাম। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আমেরিকাতে কিন্তু কোনো ডেমোক্রেটিক ছাত্র ফ্রন্ট নাই, কোনো রিপাবলিকান ছাত্র ফ্রন্ট নাই বা অঙ্গ সংগঠন। কিন্তু যখন আন্দোলন করতে হয় গাজা ইস্যুতে, ঠিকই তারা আন্দোলন করে। গাজা ইস্যুটা আপনি দেখেন, কিংবা এর আগে ভিয়েতনাম যুদ্ধের সময় দেখেন কিভাবে বিক্ষোভগুলা ক্যাম্পাস হয়েছে। আমি ওইটার পক্ষে। প্রফেসর ডক্টর খালেকুজ্জামান, একটু আপনার কাছে ফিরবো, ভিন্ন একই বিষয় একটু ভিন্ন। সেটা হলো, আমরা সবসময় তো ছাত্র রাজনীতির বিরুদ্ধেই বলি, যদিও 90 পর্যন্ত ছাত্র রাজনীতির ঐতিহ্যের কথা এখন পর্যন্ত মালিক ভাইও বলার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষক রাজনীতি নিয়ে যদি কথা বলি, 71-এর পর তো শিক্ষক রাজনীতির কোনো অর্জন নেই। 71-এর সময় অনেক শিক্ষক দেশের জন্য জীবন দিয়েছেন, অবদান রেখেছেন, বুদ্ধিভিত্তিক চর্চায় অবদান রেখেছেন। এরপরে আমরা দেখেছি শিক্ষক রাজনীতি শুধুমাত্র লাল দল, নীল দল, সাদা দল, তারা ভিসি হওয়ার জন্য, প্রভিসি হওয়ার জন্য তারা লবিং করেছেন, তদবির করেছেন, লেজুর বৃত্তি করেছেন। শিক্ষক রাজনীতি এখন বন্ধ করা হচ্ছে। আপনি একজন শিক্ষক, আপনার কাছে কি মনে হয় যে এই শিক্ষক রাজনীতির কি আসলে দরকার আছে বাংলাদেশে? আমি খুব সহজ উত্তর দিলে আমি বলবো অ্যাবসলিউটলি শিক্ষক রাজনীতির দরকার নেই। কারণ শিক্ষকরা প্রত্যেকে রাজনৈতিকভাবে সচেতন। যেমন আমেরিকাতে আমরা প্রত্যেকটা প্রফেসর, প্রত্যেকটা শিক্ষক রাজনৈতিকভাবে অনেক সচেতন, তারা দেশের অগ্রগামী মানুষ। কিন্তু তাই বলে আমেরিকার কোনো ক্যাম্পাসে আপনি দেখবেন না যে কোনো শিক্ষক কখনো প্রকাশ্যে বলেছে যে সে ডেমোক্রেটিক কিংবা রিপাবলিকান দল সমর্থন করে। এটা করে না। আর ছাত্র রাজনীতিটাও আসলে ছাত্রদের অধিকার নিয়ে সীমাবদ্ধ থাকা প্রয়োজন। তারাও রাজনৈতিকভাবে সচেতন হবে শিক্ষকদের মতোই, এবং দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে এই দেশের স্টুডেন্টরা যেমন গাজার কথা আপনি বললেন, এমন ভাবে তারা এগিয়ে আসবে। কিন্তু মূল ব্যাপারগুলি হবে ছাত্রদের যে অধিকার কেন্দ্রিক রাজনীতি বাংলাদেশে চালু হওয়া উচিত, এবং লেজুর ভিত্তির যে রাজনীতি, একটা দলের একটা সরাসরি অঙ্গ সংগঠন হওয়া, এগুলি অবশ্যই আজকের প্রেক্ষিতে বন্ধ হওয়া উচিত। আপনি ঠিকভাবে বলেছেন, 90 সনের পর থেকে যে যত কথাই বলুক, ছাত্র রাজনীতির মিনিমাম কোনো মানে অবদান বাংলাদেশের অর্জনে নেই কোনো ধরনের। আর শিক্ষকদের রাজনীতি তো হচ্ছে টোটালি হচ্ছে আপনার, তারা নিজস্ব স্বার্থে এই রাজনীতিটা করে। তারা কিভাবে এক ধরনের পেটোয়া বাহিনীতে পরিণত হবে, দলবাজি করবে, এগুলি মোটেও গ্রহণযোগ্য না। তবে ছাত্ররা রাজনৈতিকভাবে সচেতন হবে, এটা আমি চাই। আমেরিকাতেও কিন্তু ইউথ ডেমোক্রেট আছে, ইউথ রিপাবলিকান আছে ক্যাম্পাসগুলোতে, কিন্তু তারা যা আছে সেটা আপনি বুঝতেও পারবেন না কখনো। বড়জোর তারা কি করে, কখনো কোনো সেমিনার আয়োজন করে কিংবা এক ধরনের বিতর্কের আয়োজন করে। এর বাইরে গিয়ে এই যে লাঠিয়ালগিরি করা, অসভ্যতা করা, এই জিনিসগুলো এই দেশের রাজনীতিতে হয় না। এমনকি ভারতেও ছাত্র সংগঠন রয়েছে, কিন্তু ছাত্র সংগঠনগুলো ভারতের জাতীয় রাজনীতিতে মানে নেতৃত্ব উঠে আসার জন্য তারা হেল্প করেছে। ছাত্র সংসদের মাধ্যমে তারা মানে নতুন যে নেতৃত্ব গড়ে উঠেছে ছাত্র রাজনীতির ভিতর দিয়ে, কিন্তু তারা জাতীয় রাজনীতিতে একটা দলের পক্ষ হয়ে গিয়ে মারামারি, পিটাপিটি করেছে, গোলাগুলি করেছে, এমন কোন ইতিহাস কিন্তু ভারতেও নেই। সুতরাং আমি মনে করি স্টুডেন্টরা
রাজনৈতিকভাবে সচেতন হবে বাংলাদেশে, তবে তারা তাদের নিজস্ব অধিকার নিয়ে কাজ করবে এবং ছাত্র সংসদের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ার যে জি। প্রক্রিয়া সেটাতে তারা অসংখ্য ধন্যবাদ। আমরা নিজেদেরকে একটু মনোনিবেশ করবে। দেশের আলোচনায় ফিরতে চাই। মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে জানতে চাই, ফেড রেট কাট করা হয়েছে, বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে এখন ফেড রেট। এটি দেশের অর্থনীতিতে, বিশেষ করে এই অর্থনীতি নিয়ে তো অনেকেরই অসন্তোষ আছে, বিশেষ করে জনসাধারণ, পাবলিক যারা আছেন, যারা হয়তো গ্রোসারিতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়ছেন, যারা হয়তো বাড়ি কিনতে গিয়ে সমস্যা হচ্ছেন, সাধারণ মানুষ কি ধরনের সুফল পাবেন বলে মনে করেন? জি, দেখুন, এই যে যেটা রেট, এই রেটটা কেন বাড়ানো হয়েছে সেটা আমরা জানি যে এটা নিয়ে বহু আলোচনা আপনাদের এখানে হয়েছে, এই অনুষ্ঠানে হয়েছে। সেটি হলো যে ইকোনমিতে যে জিনিসটি হয়, যখন ইনফ্লেশন লাগামহীন হয়ে পড়ে, তখন ইনফ্লেশনটার লাগাম টেনে ধরার জন্য একটা সংকোচন মুদ্রানীতি দেশগুলো ফলো করে থাকে। আর সংকোচন মুদ্রানীতির প্রথম টোলটাই হলো যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া। রেট যখন বাড়িয়ে দেয় তখন যে মানে টাকার প্রবাহটা কমে যায়, মানুষ তখন ঋণ গ্রহণ কম করে, যার ফলে মানুষের হাতে সার্কুলেশন টাকার সরবরাহ কম থাকে, এই স্পেন্ডিং ক্ষমতাটা কমে যায়, যার ফলে মুদ্রা ইনফ্লেশনটা ধীরে 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 নেমে আবার একই সাথে বিনিয়োগটাও কমে আসে। এটা হ্যাঁ, বিনিয়োগটা কমে যায়। তো আমরা আমেরিকার অর্থনীতি এটা আমরা কখন দেখলাম ফেড কখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে এই পর্যায়ে নিয়ে আসলো, যখন বিশেষ করে কোভিডের পর যখন ব্যাপকভাবে অর্থনীতিতে নানাভাবে ধস নামলো, স্পেশালি সাপ্লাই চেইন যখন ভেঙে পড়লো, যখন দ্রব্যের সরবরাহ মার্কেটে থাকলো না, আবার মানুষের হাতে প্রচুর টাকা আসলো, আমেরিকান রেস্কিউ প্ল্যানে বিলিয়ন বিলিয়ন ডলার যখন মানুষের কাছে চলে আসছে, মানুষ তখন পকেটে টাকা যে খরচ করতে চায়, কিন্তু দ্রব্য নেই বাজারে, যার ফলে কিন্তু ইনফ্লেশনটা বাড়তেছিল। কিন্তু সেই অবস্থাটা এখন তখনই কিন্তু লাগাম টেনে ধরলো ফেড, এই ইন্টারেস্ট রেট বাড়ি। এখন আমেরিকাতে সাধারণত আদর্শ ধরা হয় যে 2% ইনফ্লেশন রেটটাকে আদর্শ ধরে নেওয়া হয়, স্ট্যান্ডার্ড। তো ফেড চাচ্ছিল যে ধীরে 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 এটাকে এই সফট ল্যান্ডিং করবে কখন, যখন এটা কমে আসে একেবারে 2 কাছাকাছি যাবে তখন। এবং সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মোস্ট রিসেন্ট ইনফ্লেশন রেট হলো 2.53, যেটা গত বছর শেষে ছিল 3.67%, আর এটা 2.53 আসছে। আর ফেডের আলটিমেট গোল হলো 2% নেওয়া ইনফ্লেশনটাকে। সেই জন্য তারা প্ল্যান করেছে যে এই এবছরের শেষের দিকে আরো 0.50% আরো কমাবে। তো যখন আপনি যেটি বললেন, যখন মুদ্রা সংকোচন নীতি করা হয় তখন কিন্তু ইনভেস্টমেন্ট থমকে যায়, কর্মসংস্থান কমে যায়। কিন্তু আমেরিকার অর্থনীতিতে যেটা আপনি ফর্চুনেটলি যেটা আমরা দেখেছি যে কর্মসংস্থান কিন্তু কমে নাই। 16 মিলিয়ন জব ক্রিয়েট হয়েছে এবং গত এক বছরে 8 লাখের উপরে জব ক্রিয়েট হয়েছে। এবং আনএমপ্লয়মেন্ট রেটও কিন্তু সাম্প্রতিক সময়ে কমে আসছে, একেবারে মানে স্মরণকালের মানে নিম্নতম আনএমপ্লয়মেন্ট রেট। কাজেই আমেরিকার অর্থনীতিতে এটা একটা বিচিত্র একটা ভাব দেখলাম যে ইনফ্লেশন চলে গেছিল প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি, কিন্তু মুদ্রা সংকোচনের জন্য রেট বাড়াচ্ছিল। কিন্তু আবার আপনি বলছেন কর্মসংস্থান কমে নাই, তবে স্টার্টআপ বিজনেস গুলো বেশ কিছু ব্রেক পেতে হয়েছে, নতুন করে বিজনেস আসেনি। আপনার কাছে এই বিষয়ে একটা প্রশ্ন, সেটা হলো যে এটার সাথে বাংলাদেশের ডলার রেটের, বাংলাদেশের প্রসঙ্গে যদি বলে, ডলারের রেটের কোনো সম্পর্ক কি আছে? না, আমি মনে করি বাংলাদেশের ডলার রেটের সাথে সম্পর্ক নেই। একটা জিনিস মনে রাখবেন, ইকোনমির প্রাথমিক শর্তে কন্ডিশনটা কি, যে ডিমান্ড যদি বেশি থাকে, সাপ্লাই যদি কম থাকে, তার দাম বেড়ে যায়। ওকে, আবার সাপ্লাই বেশি আছে, ডিমান্ড কমে গেছে, তখন তার দাম কমে যায়। তো বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত ডলারের চাহিদা ব্যাপক থাকবে, ততক্ষণ পর্যন্ত ডলারের রেট বাংলাদেশে তেজি থাকবে। যখন কমে আসতে থাকবে, তখন কিন্তু ডলারের সরবরাহ বাড়তে থাকবে, তখন কিন্তু রেটও কমতে থাকবে। তো আপনি এই সরকার এসে, বাংলাদেশ ব্যাংকের যে নতুন গভর্নর, তিনি যে কাজটা করেছেন সেটি হলো যে তার ইমিডিয়েট আগের গভর্নর যে কাজটি করে গেছিলেন সেটা হলো একটা মানে ক্রলিং পেগ নির্ধারণ করে গেছিলেন। তিনি ক্রলিং পেগেরটা কি একটা তিনি মিড রেট ফিক্স করে গেছিলেন 117 টাকা। তার আশেপাশে
এই 1% বা 2% টলারেন্স ছিল আর কি। তো অর্থাৎ এইটাই plus এখন হচ্ছে। বাংলাদেশ ব্যাংক একটা আনঅফিশিয়ালি করে দিচ্ছে 120 টাকার উপরে যাবে না, এর মধ্যে থাকতে হবে। তবে আমি মনে করি যে এই ডলারের চাহিদার সঙ্গে সঙ্গে সরবরাহ বাড়বে। তার কারণটি হলো যে যেটি খোলা বাজার বা হুন্ডি মার্কেট যেটাকে আমরা বলি, এটি মেইনলি ডলারের চাহিদাটা তৈরি করে হুন্ডি মার্কেট। তারা কি করে, যারা কালোবাজারি অর্থ পাচারকারী তারা কিন্তু এই মার্কেট থেকে ডলার কিনে বিদেশে অর্থ পাচার করে। এখন কিন্তু এই কাজটি বন্ধ আছে, যার ফলে হয়েছে কি জি। ওই হুন্ডি মার্কেটে কিন্তু ডলারের চাহিদা নাই, যার ফলে অর্থাৎ অফিশিয়াল এই Fed মার্কেটেও rate এর সাথে খুব একটা সম্পর্ক সম্পর্ক, তবে হ্যাঁ প্রভাব ফেড রেটের পড়বে সাথে না। এর কোনো সম্পর্ক নেই। ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই, নতুন করে আলোচনা এসেছে ইরানিয়ান হ্যাকারদের বিষয়টি। ইরানিয়ান হ্যাকাররা বলছে যে তারা ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কিংবা ট্রাম্পের কাছ থেকে কিছু তথ্য হ্যাক করেছে এবং সেগুলো ডেমোক্রেটদেরকে তারা সরবরাহ করেছে। যদিও ডেমোক্রেটরা কোনো রিপ্লাই কিংবা সাড়া দেননি, কিন্তু ট্রাম্পের প্রচার শিবিরের মধ্যে বলা শুরু করেছে যে ইরান আসলে কামালা হারিসকে ক্ষমতা চায়, এটি তার প্রমাণ। অন্যদিকে আমরা দেখছিলাম যে রাশিয়া কামালা হ্যারিসের বিপক্ষে নানা ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। চীনেরও অনেক ইন্টারেস্ট আছে এই US 2024 নির্বাচন নিয়ে। এই যেসব ইন্টারেস্টের কথা বলা হচ্ছে, এগুলো তো আসলে রাজনীতিতে কি কোনো দলকে কোনো সুবিধা দেবে, নাকি আসলে গোয়েন্দা সংস্থারা তৎপর আছে বলে এই তথ্যগুলো বের হয়ে আসছে? জি, দেখুন, প্রত্যেকটা আমেরিকান ইলেকশনেই যারা আর কি আমেরিকার ডেমোক্রেসির অনেকটা বিরুদ্ধে এবং যাদের সাথে বৈরিতামূলক সম্পর্ক US এর রয়েছে, সেগুলির মধ্যে আপনি তিনটা নামই বললেন, এই যে চীন, তারপরে হচ্ছে রাশিয়া, ইরান এবং নর্থ কোরিয়া। তারা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করে প্রত্যেক ইলেকশন, এবার না শুধু ইলেকশনে, কিছু ইন্টারফিয়ার করতে হ্যাকিং এর মাধ্যমে। এটা করে এই জন্য যে আমেরিকার ডেমোক্রেসিকে ওরা আন্ডারমাইন করার জন্য। যে আমেরিকার ডেমোক্রেসি এমন কোনো শক্ত কোনো সিস্টেম না, এই জন্য ওরা করে। তো এটা যখন করে তখন কিন্তু এটার মানে খুব যে বেশি প্রভাবান্বিত করতে পেরেছে এমন নজির এখনো সেইভাবে জানা যায় নাই। যেমন হচ্ছে রাশিয়া প্রভাবান্বিত করার চেষ্টা করেছিল এই ইয়েকে 2016 ইলেকশন, এই জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু ইমপিচমেন্ট হয়ে গিয়েছিল এই ইস্যুতে, আপনারা জানেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে এই যে উদ্যোগগুলোই চলবে, চলমান থাকবে, ওরা চেষ্টাই করে যাবে, ইরানও চেষ্টা করবে, রাশিয়ার চেষ্টা করবে, চায়না। তাতে করে কার লাভ হবে কার ক্ষতি হবে এই ব্যাপারটা। আনফরচুনেটলি এটা যদি খুব বেশি বেশি ডেমোক্রেটদের বিরুদ্ধে যায়, যে সব এই যে তথ্য উপাত্ত চুরি করে নিয়ে, ট্রাম্পের ক্যাম্প থেকে চুরি করে নিয়ে জো বাইডেনকে দেওয়া হয়েছিল, তারা এটা ইউজ করেছে কিনা এটা কোনো প্রমাণিত না, তারা অস্বীকার করছে, হয় নাই। এটা কিন্তু কমলা হ্যারিসের জন্য কিছুটা দুঃসংবাদ হবে। কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলছে, দেখো আমার বিরুদ্ধে রাশিয়া করলে অনেক চিল্লাচিল্লি করছিল, কিছু প্রমাণ করতে পারে নাই। আসল কিন্তু ওরা এই যে ইরান কিন্তু আসলে কমলা হ্যারিসকে চায়, কারণ তারা এসে স্যাংশন তুলে দিয়েছিল। যেই স্যাংশন তুলে দেওয়ার কারণে এই টাকা দিয়ে তারা হামাস সহ হিজবুল্লাহকে সাহায্য করতে পেরেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে কমলা হ্যারিস হচ্ছে হামাসের বন্ধু, হেজবুল্লাহর বন্ধু, ইরানের বন্ধু। সুতরাং এই জিনিসগুলো অনেক তলিয়ে না দেখলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া হতে পারে কমলা হ্যারিসের বিরুদ্ধে, আনফরচুনেটলি। তা এই জন্য আমি কিছুটা শঙ্কিত, যেটা যদি আরো কিছু কিছু বের হতে থাকে এরকম, তাহলে এবং জিনিসটা ঠিক হয়তো কমলা নির্বাচনের ঠিক হ্যারিসের জন্য আগে আগে হয়তো এই বিষয়গুলো প্রকট আকার ধারণ করবে, কারণ আরো তখন আসলে প্রকট আকার ধারণ জনমতকে। করবে। কারণ সেপ্টেম্বর তো জি। আমেরিকার ইলেকশনে একটা টার্ম আছে, অক্টোবর সারপ্রাইজ। তো অক্টোবরে কি সারপ্রাইজ নিয়ে হাজির হবে এটা দেখার জি, জন্য অপেক্ষা এটা নিয়ে থাকতে হবে। নিঃসন্দেহে আমরা আলোচনা করব। আমি একটু মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে সবশেষ যে প্রসঙ্গটি জানতে চাই সেটা হলো হাসান নাসরুল্লাহ। তিনি বলছিলেন যে যখন ইসরায়েল 37 জনকে হত্যা করলো, বিশেষ করে পেজার বিস্ফোরণের মাধ্যমে, তিনি বলছিলেন যে রেড লাইনটা ক্রস হয়ে গেছে। কিন্তু আমরা অনেকদিন ধরেই কিন্তু তাদের কাছ থেকে এই ধরনের, ইরান থেকে, হিজবুল্লাহ থেকে, লেবানন থেকে এই ধরনের কথাগুলোই শুনতে পাই। কার্যত তেমন কিছু হয় না। এটাতে কি তেমন কিছু হবে, অর্থাৎ তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের উপর, এই ধরনের কোনো আশঙ্কা আছে কি? না, আসলে দেখুন এগুলো তো সবসময় শুনে আসছি আমরা। রেড লাইন ক্রস করা এটা নতুন কিছু নয়, এটি বলবে। আর আমি মনে করি না যে এটা সর্বাত্মক কোনো মানে আঞ্চলিক যুদ্ধের দিকে এটি যায়। তো কারণটি হলো যে একটা জিনিস, যে এটা অশান্ত এই অঞ্চল, সেটি ছিল, আছে, থাকবে। যে পর্যন্ত প্যালেস্টাইন সমস্যাটা একটা সুষ্ঠু সমাধান না হবে, এই পর্যন্ত টেনশন থাকবে, বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন রকম কথা আমরা শুনতে পাবো। তবে সামগ্রিক যুদ্ধে এই অঞ্চল যাবে এটা এই মুহূর্তে মনে হয় না। জি, বৃহত্তর স্বার্থে আসলে নিজেদের জি। স্বার্থে যাবে না। হয়তো ইসরায়েল প্যালেস্তাইনের ইস্যুটা অনেকদিন ধরেই হয়তো
জাগ্রত থাকবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং মোহাম্মদ মালেক ভাই, আপনারা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।